ভাই আপনার বক্তব্য কি আসলে এই ক্ষেত্রে? না দেখুন এখানে আসলে যে কথাটা আমার সহ-আলোচক বলেছেন যথার্থই বলেছেন যে বিএনপি তো অবশ্যই একটা পলিটিক্যাল দল। এই গভর্নমেন্ট যে চালাচ্ছে তারা তো একটা পলিটিক্যাল দল আর কি। তাদের অবশ্যই তারা চাইবে তাদের মধ্যে থেকে কাউকে দিতে। এটা যে কেউ করবে, এটাই নরমাল। দ্যাট ইজ ট্রু। ওকে। তবে আমাদের যে প্রত্যাশা, সাধারণ মানুষ হিসেবে যে প্রত্যাশা, এটা একজন এমন কাউকে দেয়া হোক যিনি সৎ হবে, দক্ষ হবে, সততার সাথে দেশ চালাবে, কম্পিটেন্ট হবে এবং দেশ চালানোর মতো তার স্বাস্থ্যগত অবস্থাও থাকতে হবে। আমরা এমন কাউকে দিলাম যে হচ্ছে তার স্বাস্থ্যগত বেশ মানে উনি নিজেই ঠিকমতো চলতে পারছে না আর কি। সেক্ষেত্রে আমি একটু যোগ করি, বর্তমান যিনি দায়িত্ব পালন করছেন রাষ্ট্রপতির ভারপ্রাপ্ত, তার নামও আলোচনায় কেউ কেউ বলছেন। সেক্ষেত্রে আপনার না দেখুন ওনার নাম আসতে পারে, উনিও তো সৎ দক্ষ, আমি যতদূর জানি আর কি, উনিও তো হি ইজ অলসো কম্পিটেন্ট, বাট এটা তো আলটিমেটলি দল ডিসাইড করবে এবং অবশ্যই এটা পার্লামেন্টে, এখানে অনুচ্ছেদ 123-এ বলা আছে যে পার্লামেন্টের যারা সদস্য আছে তাদের ভোটাভুটির মাধ্যমে এটা নির্বাচিত করা হবে আর কি। তো এখন এটা আসলে এখানে বিএনপি এমন একটা দল আর কি, এখানে কিন্তু কম্পিটেন্ট লোক অনেক আছে, প্রচুর আছে। ঠিক আছে, এখানে মানে দলীয় আনুগত্য থাকুক কিন্তু দল কানা আবার জানি না হয়ে যায়। দুইটার মধ্যে কিন্তু আপনার পার্থক্য আছে। একটা হচ্ছে আমি দলের মতাদর্শে আমি বিশ্বাস করছি, আমি জিয়ার মতাদর্শে বিশ্বাস করছি, আমি খালেদা জিয়ার মতাদর্শে বিশ্বাস করছি, আমি প্রধানমন্ত্রীকে ফলো করছি, তার মতাদর্শে বিশ্বাস করছি। কিন্তু আবার দল কানা হয়ে এমন কর্মকাণ্ড করছি আর কি যে আমি একদম অন্ধ হয়ে গেলাম, ঠিক আছে, তাহলে কিন্তু দেশ আগাবে না। অবশ্যই আমরা মতাদর্শে বিশ্বাসী করব, মতাদর্শে বিশ্বাসী হব, এমন লোক আসুক, অসুবিধা নাই, কিন্তু অবশ্যই দেশের ভালোটা যেন বুঝে। আর আজকে অন্য একটি ঘটনা আছে, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, বহুল আলোচিত একটি ঘটনা। আজকে সেটির অভিযোগ দাখিল হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে এটি বিচার শুরু হয়েছে বলা যায়। আপনার কাছে কি মনে হয় শাপলা চত্বর হত্যাকাণ্ডের যে সব তথ্য উপাত্ত আছে সেইগুলো দিয়ে কি যথাযথভাবে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব? দেখেন এটা শাপলা চত্বরের যে ঘটনা আর কি, হেফাজত ইসলামের যে কিলিংটা হলো আর কি, তাদেরকে যে মেরে ফেলা হলো, এটা নিয়ে তো অনেক ধরনের কথাবার্তা আছে। ওই সময় দিদেন টাইমের যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, তারা তো স্বীকারই করতে চায়নি যে এরকম কোনো ঘটনা ঘটেছে। আমরা পরবর্তী দেখলাম যে আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর আছেন আর কি, আমিনুল সাহেব, উনি কিন্তু পরে স্টেটমেন্ট দিয়েছে যে 58 জন নিহত হয়েছে, এটা একটা প্রমাণ পাওয়া গেছে আর কি। এবং আমরা জানি যে এটা আপনার প্রাথমিক যে একটা চার্জশিট দেয়া, সেই চার্জশিটটা কিন্তু আপনার অভিযোগ যে দায়ের সেটা কিন্তু করা হয়েছে প্রায় 41 জনের বিরুদ্ধে আর কি। এবং 41 জনের যে বিরুদ্ধে করা হয়েছে, শেখ হাসিনাকে 1 নাম্বার রাখা হয়েছে এবং সাথে আরও 40 জন আছে। এবং তাদের মধ্যে কিন্তু অলরেডি কিছু এখন জেলখানায় আছে, তাদের নামে বিভিন্ন মামলা চলমান আছে, তারা অলরেডি অ্যারেস্ট অবস্থায় আছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি যতদূর জানি যে 9 জন অলরেডি জেলখানাতে আছে আর কি, যাদের বিরুদ্ধে এই শাপলার যে কর্মকাণ্ড হয়েছিল, হেফাজত ইসলামের এই যে সমাবেশে যে কিলিং মিশনটা হয়েছিল, তারা এটাতে জড়িত বলে বলা হচ্ছে। তাদের মধ্যে 9 জন, আপনার দীপুমণির নাম আছে, মেজর জেনারেল জিয়াউর রহমানের নাম আছে, তৎকালীন আপনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল টুকু, ওনার নাম আছে, আইজিপি ছিল শহীদুল হক, ওনার নাম আছে, মোল্লা নজরুল ইসলাম ডিআইজি ছিলেন, এরকম আরও যারা আছে তারা অলরেডি ভিতরে আছেন। এবং আপনাদের সাংবাদিকদের মধ্যে কিন্তু 2 জনের নাম অলরেডি এটাতে আছে যারা ভিতরে আছে। আমি যতদূর জানি হচ্ছে আপনার ফারজানা রূপা এবং মোজাম্মেল বাবু, ওনাদের নামও এটাতে এসেছে আর কি। তো এটা তো একটা প্রক্রিয়ার মধ্যে চলে গেছে, এখন ট্রাইব্যুনালে বিচারিক কর্মকাণ্ড শুরু হবে আর কি। বিচারিক কর্মকাণ্ড শুরু হলে এটা তথ্য উপাত্ত এগুলো সব কিছু বেস করে এটা একটা পরবর্তীতে রায় হবে আর কি। মিলন ভাই, আরেকটি কথা আমরা শুনি বিরোধী পক্ষ থেকে বা বিভিন্ন জনে বলেন যে বিচারের প্রক্রিয়া আসলে খুব ধীর গতিতে চলছে। এটির কারণটা কি, বা এটি কি শুধু অভিযোগটা কি? না দেখেন, বিচারিক প্রক্রিয়া ধীর গতিতে চলছে আসলে হচ্ছে কি, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বিচারিক প্রক্রিয়াটা শুরু হয় কখন? আমরা আসলে ভাবি কি যে আর মামলা দায়ের হয়েছে মনে হয় রায় হয়ে যাবে, জিনিসটা তো তা না। আসলে একটা মামলা দায়েরের পর কি হবে, মামলা দায়েরের পর এখন আপনার তদন্ত হবে, তাই না? তদন্তের একটা চার্জশিট দিবে, যেগুলো আপনার মামলা দুইভাবে হয় আর কি। একটা হচ্ছে আপনার থানাতে যে আপনি মামলা করলেন,
অথবা আপনি কোর্টে যে মামলা করলেন, নিম্ন আদালতে যে আপনি কমপ্লেন পিটিশন করলেন আর কি। তো ম্যাক্সিমাম কমপ্লেন পিটিশন বলেন আর হচ্ছে থানাতে যে মামলা বলেন, এই মামলাগুলো করার পর 100 জনের নামে আমি মামলা দিয়ে দিলাম, তাহলেই তো হয়ে যাচ্ছে না। এটা তো আপনার বিচারিক প্রক্রিয়া শুরু হবে। বিচারিক প্রক্রিয়াটা কখন শুরু হয়? এই মামলা হওয়ার পরে তারপরে শুরু হবে আপনার তদন্ত, এবং এই তদন্ত হওয়ার পরে তদন্ত রিপোর্ট আসবে, চার্জশিট যেটাকে বলা হয়, চার্জশিট সাবমিট হবে। চার্জশিট সাবমিট হলে তারপর এটা এই মামলাটার গুরুত্ব অনুসারে কিন্তু এটা আপনার মামলাটা বদলি হবে একটা কনসার্ন কোর্টে। তারপর কিন্তু বিচারিক প্রক্রিয়াটা শুরু হচ্ছে। আবার বিচারিক প্রক্রিয়া শুরু হওয়া মানে কি, কতজন সাক্ষী আছে, 20 জন সাক্ষী না 30 জন সাক্ষী, সেই সাক্ষী জেরা টেরা করতে এই বাংলাদেশের যে একটা বিচারিক প্রক্রিয়ার যে জটিল অবস্থা, এই অবস্থায় আসলে একটা মানে রায় পাওয়া ইটস ভেরি ডিফিকাল্ট। কিন্তু এটা যদি আপনার ধরেন সেই তুলনায় আপনার ট্রাইব্যুনালে যদি মামলাগুলো হয়, ট্রাইব্যুনালে কিন্তু আবার বিচারিক প্রক্রিয়াটা একটু দ্রুতভাবে সম্পন্ন হয়, কারণ তাদের সিস্টেমটা ওরকম। আমরা যদি একটু পেছনে যাই, যে মাগুরার আসিয়া হত্যার কথা, তখন আইনমন্ত্রী যিনি ছিলেন তিনি বলেছেন যে এটি খুব দ্রুত হবে, 90 দিনের মধ্যে এটির বিচার শেষ করা হবে। আমরা সম্প্রতি দেখলাম রামিসা হত্যাকাণ্ড, সেটিও দেখলাম তখনও আইনমন্ত্রী বলেছেন দ্রুত করা হবে। কিন্তু সেই আমার মনে হয় কত দূরে না, এগিয়েছে দেখেন সেই রামিসার বিচারগুলো? যে মামলা এটা হয়েছে হত্যা, মানে আপনার যে তাকে যে নিঃশঙ্কভাবে যে আপনার রেপ করে তাকে মেরে ফেলা হলো, মানে এটা তো আসলে এখানে হয় কি, আপনার সাক্ষী জেরার যে ব্যাপারগুলো থাকে এগুলা তো ক্লিয়ার অ্যান্ড শার্ট কেস। ক্লিয়ার অ্যান্ড শার্ট কেস মানে কি, যে আপনার বোঝাই যাচ্ছে যে এখানে অপরাধীকে, আপনার এখানে রামিসা হত্যা মামলায় যে আসামি সে তো 164ও দিয়েছে, সে যখন স্বীকার করে নেয় এটাতে আমি ছিলাম আর কি, আমি এটা করেছি, তাহলে কিন্তু আপনার এই মামলার প্রক্রিয়াটা শেষ হতে বেশি দিন লাগার কথা না, স্বাভাবিক আর কি। কিন্তু যখন কেউ অস্বীকার করে নিচ্ছে আর কি, ঠিক আছে, তখনই তো আপনার সাক্ষী জেরা টেরা অনেক কিছু ব্যাপার আছে। এবং রামিসা হত্যা মামলায় যেটা হয়েছে, এখানেও কিন্তু যারা সাক্ষী ছিল, এখানে যে উনি শুধু ওই 164 করেছে তাতেই তাকে যে আপনার ফাঁসিতে মানে রায় দেওয়া হয়েছে তা কিন্তু না। আরও যারা ছিল আর কি, আরও যারা সাক্ষী ছিল সবার সাক্ষী বিচারিক প্রক্রিয়া কিন্তু দ্রুতভাবে সম্পন্ন করা হয়েছে। এটা ইট ইজ অ্যান এক্সাম্পল। এই রামিসার হত্যা মামলাটা যে এত তাড়াতাড়ি শেষ হয়েছে, কিন্তু আমাদের প্রত্যাশা কিন্তু প্রতিটা মামলায় এই রামিসার মতো করে তাড়াতাড়ি হোক। মানে এখানে একটা ফোকাস পয়েন্ট চলে গেছে হচ্ছে রামিসার যে মামলাটা এত দ্রুতভাবে হলো আর কি, এটা তো আসলে সবাই অবাক, আমরা অবাক, এত দ্রুতভাবে মামলা শেষ হতে পারে, এত দ্রুতভাবে রায় হতে পারে। কিন্তু এটাই তো স্বাভাবিক হওয়া উচিত, এটা কিন্তু স্বাভাবিক হওয়া উচিত। কিন্তু আসলে আমাদের যে লোকবল বলেন, আমাদের সদিচ্ছা বলেন, আমাদের যে বিচারিক প্রক্রিয়া বলেন, আমাদের যে বিচারিক প্রক্রিয়ার যে ক্রাইসিস বলেন, সব কিছু মিলে আসলে মামলা তাড়াতাড়ি করে শেষ হয় না। আর যখন দেখা যায় যে একটা মিথ্যা মামলা অথবা যে মামলা সেখানে আসামিরা অস্বীকার করছে, আপনার যারা সাক্ষী এক একজন এক এক কথা বলছে, তো বিভিন্নভাবে দেখা যায় যে ওই রায়টা বিলম্বিত হচ্ছে। আবার রায় হওয়ার পর ওই মামলার রায় এক্সিকিউট হতেও কিন্তু অনেক সময় লেগে যায়। আপনি দেখেন রামিসা হত্যা মামলা কিন্তু রায় হয়েছে, কিন্তু এক্সিকিউশনটা কবে হবে সেটি প্রশ্ন। এটা কিন্তু প্রশ্ন, এটা আবার এক্সিকিউশনেরও কিছু ব্যাপার আছে। এখানে জেল আপিল হয়, কারণ কাউকে যদি আপনার হত্যার রায় দেওয়া হয় তাহলে তাকে ফাঁসিতে ঝুলানো কিন্তু এটা একটা আরেকটা প্রক্রিয়া। এখানে তার অ্যাজ পার কনস্টিটিউশন বলেন, তার অধিকার বলেন, সব কিছু মিলে কিন্তু সে আবার এটা আপিলে যাবে, আপিলে যাওয়ার পরে আপিলে গেলেই হলো না, এটা আবার পেপার বুক রেডি হয়, অনেক ফর্মালিটিজ আছে। তো এটা করতে করতে দেখা যায় যে আরও সময় চলে যায় আর কি, কালক্ষেপণ হয়, কিন্তু আলটিমেটলি এটা এক্সিকিউশন হয় যে না তা না, হয় আর কি, কিন্তু দেরি হয় সেটি দেরি হয় মানুষের যে কবে হবে বাস্তবায়নটা।